দাস ক্যাপিটালে সকলকে স্বাগত। আসন্ন বিভিন্ন চাকরির মেন পরীক্ষার নজরে রেখে আমরা আজ বাংলা থেকে ইংরেজি একটা ট্রান্সলেশন প্র্যাকটিস করব। এই সিরিজের এটি 20 নম্বর ট্রান্সলেশন। কোন কোন পয়েন্ট লেখার সময় খেয়াল রাখতে হয় তা বলার চেষ্টা করব এই লেখায়। যারা এই চ্যানেলে নতুন তাদের বলবো বিভিন্ন চাকরি পরীক্ষার অবজেক্টিভ ইংলিশের ক্লাস চালু হয়েছে, সঙ্গে আছে ইংলিশ প্র্যাকটিস সেট। আর যারা অঙ্ক ও রিজনিংয়ের ক্লাস করতে চাও তার জন্য আমার অপর একটা ইউটিউব চ্যানেল বেঙ্গলি ম্যান সাবস্ক্রাইব করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। যারা বিভিন্ন পরীক্ষার এরিথমেটিক কোশ্চেন প্র্যাকটিস করতে চাও তাদের বলি 550টা প্রশ্নের একটা প্র্যাকটিস ই বুক কিছুদিন আগেই পাবলিশ করেছি, প্রয়োজন মনে করলে বইটা নিতে পারো, লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। যে প্যাসেজটা দিয়েছে সেই প্যাসেজটা খুব ভালোভাবে পড়বে, পড়ে এর অর্থ বোঝার চেষ্টা করবে। বেশ কিছু ওয়ার্ডে যদি তোমাদের সমস্যা থাকে সেই ওয়ার্ডকে মানেটা লাইনের একই রেখে এমনভাবে বানিয়ে নাও যাতে তুমি সেন্টেন্সটা করতে পারো। এই নয় যে হুবহু ওই ওয়ার্ডটার তোমাকে মানে জানতে হবে। তুমি যদি লাইনটার মানে একই রেখে অন্য কোনোভাবে ইংরাজিটা বানিয়ে দিতে পারো তাও চলবে। প্যাসেজে কি বলেছে? আজ থেকে প্রায় 100 বছর আগের বাংলাদেশ ও কলিকাতার অবস্থা কী ছিল এখনকার লোকের পক্ষে কল্পনা করা দুরূহ। কারণ যে বদলটা হয়েছে সেটা যদি শুধু বস্তুগত হতো, অর্থাৎ জীবনযাত্রার সুখ দুঃখের উপকরণ দিয়ে তার বিচার সীমিত হতো, তবে দূরত্বটা হয়তো বা বোঝা যেতেও পারত। কিন্তু আসল বদল হয়েছে বাঙালির মনে, যেটাকে বলা যায় তার গুণগত বিবর্তন। কালান্তরেখা ঘটে চলেছে। এই নূতন মানসিকতা, মূল্যবোধের অভিনবত্বই আমাদের জীবনে আধুনিকতা এনেছে। প্যাসেজটায় কি বলার চেষ্টা করলো? 100 বছর আগে বাংলাদেশ ও কলকাতার অবস্থা সম্বন্ধে এখনকার লোকেদের যদি জিজ্ঞাসা করা হয় তাহলে তারা সেটা কল্পনা করতে পারবে না। কারণ বদল যেটা হয়, অর্থাৎ 100 বছর আগের কলকাতা বা বাংলাদেশ যে অবস্থায় ছিল সেই অবস্থার সঙ্গে এখনকার কলকাতা বা বাংলাদেশের অবস্থার তুলনামূলক আলোচনা করতে গেলে যে জিনিসটা দরকার, অর্থাৎ যদি জীবনযাত্রার যে মানের যে উপকরণগুলো লাগে, যে সমস্ত অ্যামেনিটিস মনে করো যেগুলো আগে তোমার সুখ দুঃখের জন্য যে সমস্ত আইটেম দরকার ছিল এখন যদি সেইগুলো অনেক চেঞ্জ হয়ে গিয়ে থাকে, আগে যেগুলো তোমার প্রয়োজনীয় ছিল এখন যদি সেই প্রয়োজনীয় জিনিসগুলো পরিবর্তন হয়ে যায়, তবেই তুমি বুঝতে পারবে যে আগে কি অবস্থায় ছিল এখন কি অবস্থায় আছে। এটা বোঝা যাচ্ছে না, তার কারণ হচ্ছে এই বদলটা কোনো বস্তুগত জিনিসের মধ্যে হয়নি। যেটা হয়েছে সেটা বাঙালির মনের মধ্যে হয়েছে, যেটাকে গুণগত বিবর্তন বলা হয়। বাঙালির মনে যে বিবর্তন বা গুণগত বিবর্তন বা যে পরিবর্তনটা হয়েছে সেই নতুন মানসিকতা আর মূল্যবোধই কিন্তু আমাদের জীবনে আধুনিকতা এনেছে। এবারে চলো প্রতিটা সেন্টেন্সকে আমরা ট্রান্সলেট করার চেষ্টা করি। প্রথম সেন্টেন্সে ছিল আজ থেকে প্রায় 100 বছর আগের বাংলাদেশ ও কলিকাতার অবস্থা কী ছিল এখনকার লোকের পক্ষে কল্পনা করা দুরূহ। সাবজেক্ট খোঁজার চেষ্টা করো। দেখো অসুবিধে কোথায় হচ্ছে, এখানে তুমি সাবজেক্ট ঠিক করে বুঝতে পারছো না। এখনকার লোকের পক্ষে কল্পনা করা দুরূহ। কি দুরূহ? কার পক্ষে? এখনকার লোকের পক্ষে। কিন্তু এখানে তুমি সাবজেক্ট ওইভাবে পাচ্ছ না। যখন এরকম হবে তখন ইন্ট্রোডাক্টরি ইট ইউজ করো, অর্থাৎ সেন্টেন্সটাকে এইভাবে বানিয়ে নাও। এটা খুব ডিফিকাল্ট। দুরূহ কাদের পক্ষে? ফর দ্য পিউপিল অফ টুডে, আজকালকার বা এখনকার লোকের পক্ষে দুরূহ। কি দুরূহ? এটা ইমাজিন করা, কল্পনা করা যে বেঙ্গল আর ক্যালকাটার কন্ডিশন 100 বছর আগে এখন থেকে 100 বছর আগে কি অবস্থায় ছিল। বোঝা গেছে? তাহলে আমরা সেন্টেন্সটা এইভাবে লিখতে পারি যে এখনকার লোকের পক্ষে কল্পনা করা দুরূহ। ইট ইজ ভেরি ডিফিকাল্ট। কি কাদের জন্য? ফর দ্য পিউপিল অফ টুডে, আজকালকার লোকেদের। ইট ইজ ভেরি ডিফিকাল্ট
ফর দ্য পিউপিল অফ টুডে, আজকালকার লোকের পক্ষে এটা খুব দুরূহ। কি? টু ইমাজিন, কল্পনা করা। কি কল্পনা করবে? আজ থেকে 100 বছর আগে বাংলাদেশ ও কলিকাতার অবস্থা কি ছিল, শেষ থেকে শুরু করো। হোয়াট দ্য কন্ডিশন, অবস্থা। হোয়াট দ্য কন্ডিশন কার অফ বেঙ্গল অ্যান্ড ক্যালকাটা ওয়াস, অর্থাৎ কি অবস্থা ছিল। হোয়াট দ্য কন্ডিশন অফ বেঙ্গল অ্যান্ড ক্যালকাটা ওয়াজ, যেহেতু কন্ডিশনটা এখানে সাবজেক্ট করা হয়েছে, তাই হোয়াট দ্য কন্ডিশন অফ বেঙ্গল অ্যান্ড ক্যালকাটা ওয়াজ, কন্ডিশনের রেসপেক্টে এখানে ওয়াজ বসেছে। কন্ডিশনটা কি ছিল, কত বছর আগে? অ্যাবাউট 100 years এগো, অ্যাবাউট 100 years এগো, আজ থেকে, ফ্রম নাও। তাহলে সেন্টেন্সটা কী হলো? ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর দ্য পিউপিল অফ টুডে টু ইমাজিন হোয়াট দ্য কন্ডিশন অফ বেঙ্গল অ্যান্ড ক্যালকাটা ওয়াজ অ্যাবাউট 100 years এগো ফ্রম নাও। পরের সেন্টেন্সে ছিল কারণ যে বদলটা হয়েছে সেটা যদি শুধু বস্তুগত হতো, 3 নম্বরে বলেছে, অর্থাৎ জীবনযাত্রার সুখ দুঃখের উপকরণ দিয়ে তার বিচার সীমিত হতো। তারপরে ছিল তবে দূরত্বটা হয়তো বা বোঝা যেত। তাহলে ইফ, যদি এটা হতো তবে ওটা বোঝা যেত, এই সেন্টেন্সটা আছে। দেন আমরা পরে সেটা করব। আমরা শুরু করব ইফ দিয়ে, কেন? যদি এটা হতো তবে ওটা হতে পারত। তাহলে যে বদলটা হয়েছে সেটা যদি শুধু বস্তুগত হতো, ইফ বদল, চেঞ্জ, ইফ দ্য চেঞ্জ পরিবর্তন বা বদল, যেটা হয়েছে, দ্যাট হ্যাজ টেকেন প্লেস যেটা ঘটেছে, ইফ যদি, দ্য চেঞ্জ বদল, দ্যাট হ্যাজ টেকেন প্লেস যেটা হয়েছে, উড হ্যাভ বিন মিন্স হতো, উড হ্যাভ বিন মিন্স হতো, কি হতো? অনলি মেটারিয়ালিস্টিক, শুধু বস্তুগত। কি বললাম? ইফ যদি, যে বদলটা হয়েছে, বদল, দ্য চেঞ্জ, দ্যাট হ্যাজ টেকেন প্লেস, অর্থাৎ যেটা হয়েছে, দ্যাট হ্যাজ টেকেন প্লেস মিন্স যেটা হয়েছে। তাহলে ইফ দ্য চেঞ্জ, চেঞ্জ দ্যাট হ্যাজ টেকেন প্লেস, যে চেঞ্জটা হয়েছে সেটা যদি হতো, উড হ্যাভ বিন মিন্স হতো, উড হ্যাভ বিন, কি হতো? শুধুমাত্র বস্তুগত, অনলি মেটারিয়ালিস্টিক, মেটারিয়ালিস্টিক। তাহলে কি বললাম? ইফ দ্য চেঞ্জ দ্যাট হ্যাজ টেকেন প্লেস, যেটা হয়েছে, উড হ্যাভ বিন, মানে এইভাবেও তুমি বলতে পারো, ইফ দ্য চেঞ্জ উড হ্যাভ বিন অনলি মেটারিয়ালিস্টিক, যদি জিনিসটা, পরিবর্তনটা উড হ্যাভ বিন অনলি মেটারিয়ালিস্টিক, শুধু বস্তুগত হতো। এখানে আমরা কেন এটা দিলাম? পরিবর্তন যেটা হয়েছে তার সম্বন্ধে কথা বলা হচ্ছে, অর্থাৎ যে পরিবর্তন তার সম্বন্ধে কথা বলা হচ্ছে, এবং এই পরিবর্তনটা, ইফ দ্য চেঞ্জ উড হ্যাভ বিন অনলি মেটারিয়ালিস্টিক, যদি শুধু বস্তুগত হতো। বোঝা গেছে? তারপরে এখানে দিয়েছে অর্থাৎ, অর্থাৎ মিন্স দ্যাট ইজ, তার মানে এখানে কমা দেবে, দিয়ে তারপরে এখানে এই কমার পরে শুরু হচ্ছে দ্যাট ইজ, কমা দিলে, অর্থাৎ, অর্থাৎ জীবনযাত্রার সুখ দুঃখের উপকরণ দিয়ে তার বিচার সীমিত হতো, অর্থাৎ যদি জীবনযাত্রার সুখ দুঃখের উপকরণ দিয়ে তার বিচার করতে, বোঝা গেছে? যদি, ইফ এটাকে বিচার করা হতো, ইট কুড বি জাজড, অথবা ইট কুড বি রিগার্ডেড, এটাকে বিবেচনা করা হতো, যেটা মনে হবে সেটাকে করো। বিচার লেখা আছে, তুমি জাজ লিখতেই পারো। বোঝা গেছে? অথবা এটাকে বিবেচনা করা হতো, এইভাবে আমি ভাবতে পারি, যদি এটাকে বিবেচনা করা হতো, ইফ ইট কুড বি রিগার্ডেড, অথবা যদি এটাকে বিচার করা হতো, তুমি যদি জাজ ইউজ করো তাহলে লিখবে ইফ ইট কুড বি রিগার্ডেড বদলে ইফ কুড বি জাজড। বোঝা গেছে? তাহলে আমি লিখি এখানে, যদি এটা বিবেচনা করা হতো বা বিচার করা হতো,
ইট কুড বি রিগার্ডেড, এই জায়গাটা জাস্টও করতে পারতে, বোঝা গেছে, যদি এটা বিবেচনা করা হতো, অর্থাৎ বিচার করা হতো কি হিসেবে, জীবনযাত্রার সুখ দুঃখের উপকরণ দিয়ে। ইন টার্মস অফ, বিচার যখন করছো কি দিয়ে করছো, ইন টার্মস অফ অ্যামেনিটিস, জীবনযাত্রার উপকরণ বা সুখ দুঃখের উপকরণ বলতে পারো, অ্যামেনিটিস উপকরণ, অফ লাইফ জীবনযাত্রার বা জীবনের। তাহলে ইফ ইট কুড বি রিগার্ডেড, যদি এটাকে বিবেচনা করা হতো কিসের নিরিখে, ইন টার্মস অফ অ্যামেনিটিস অফ লাইফ, জীবনের উপকরণের রেসপেক্টে যদি এটাকে বিবেচনা করা হতো। এখানে বলেছে বিচার সীমিত হতো, মানে যদি তুমি তোমার যে বিচারটা করছো সেটা যদি এইটুকুনির মধ্যে রাখতে, ইফ ইট কুড বি রিগার্ডেড, রিগার্ড মানে বিবেচনা করা, বিবেচনা করাটা যতদূর সম্ভব তুমি করছো, অর্থাৎ একটা সীমিত বিবেচনার মধ্যে যদি তুমি এটাকে রাখতে পারতে, তবে তবে যেটা আছে সেটা আমরা পরের সেন্টেন্সে করব। কি আগের সেন্টেন্সটা করলাম, ইফ ইট কুড বি রিগার্ডেড ইন টার্মস অফ অ্যামিনিটিস অফ লাইফ, যদি জীবনযাত্রার সুখ দুঃখের উপকরণ দিয়ে এটাকে বিবেচনা করা হতো তবে দূরত্বটা হয়তোবা বোঝা যেতে পারত। দেন হয়তোবা, পারহ্যাপস, বোঝা যাচ্ছে, দেন হয়তোবা পারহ্যাপস, দূরত্বটা, দূরত্ব মিন্স ডিফারেন্স, দ্য ডিফারেন্স বোঝা যেতে পারত, কুড হ্যাভ বিন, কুড হ্যাভ বিন, বোঝা যাওয়া ইংরেজি হচ্ছে আন্ডারস্ট্যান্ড, যেহেতু কুড হ্যাভ লিখেছ, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ আন্ডারস্ট্যান্ড সেটা হচ্ছে আন্ডারস্টুড, তাহলে আমরা লিখব কুড হ্যাভ বিন আন্ডারস্টুড। তাহলে সেন্টেন্সটা দেখো, ইফ ইট কুড বি রিগার্ডেড ইন টার্মস অফ অ্যামিনিটিস অফ লাইফ, দেন পারহ্যাপস হতে পারে, দ্য ডিফারেন্স দূরত্বটা, কুড হ্যাভ বিন পারত, কুড হ্যাভ বিন মিন পারত, কী পারত, আন্ডারস্টুড বোঝা যেতে পারত, কুড হ্যাভ বিন মানে হতো পারত, এই অর্থে ইউজ করা হয় কুড হ্যাভ বিন, তাহলে কুড হ্যাভ বিন আন্ডারস্টুড, তাহলে বোঝা যেতে পারত। পরের সেন্টেন্সে দিয়েছে কিন্তু আসল বদল হয়েছে বাঙালির মনে, যেটাকে বলা যায় তার গুণগত বিবর্তন কালান্তরেখা ঘটে চলেছে। আসল বদল হয়েছে বাঙালির মনে, দেখো এই বদলটা কেউ করে দেয়নি, এই বদলটা বাঙালির মনে নিজে থেকে এসছে, বোঝা গেছে। কেন এটা বলছি, সেন্টেন্সটা লেখার সময় কাজে লাগবে। আসল বদল হয়েছে বাঙালির মনে, কিন্তু বাট আসল বদল, রিয়েল চেঞ্জ, বাট দ্য রিয়েল চেঞ্জ, বদল হয়েছে, ছি ছো ছে থাকলে হ্যাভ হ্যাজ আসে। এবার আমি এখানে বলছি বাট দ্য রিয়েল চেঞ্জ হ্যাজ হয়েছে অকাট, কেন হ্যাজ বিন দিচ্ছি না, কারোর দ্বারা হয়নি, চেঞ্জটা বাঙালি নিজে নিজেই নিজের মনে করে নিয়েছে, তাই এখানে হ্যাজ বিন অকাট দেবে না। কিন্তু আসল বদল হয়েছে, বাট দ্য রিয়েল বদল চেঞ্জ হয়েছে, ছি ছো ছে আছে তাই হ্যাজ, অকাট মানে ঘটেছে। বাট দ্য রিয়েল চেঞ্জ হ্যাজ অকাট, কোথায় ঘটেছে, ইন দ্য মেন্টালিটি অফ বাঙালিস, বাঙালির মনে। কোথায় দিয়ে প্রশ্ন করলে সাধারণত প্রিপোজিশন আমরা ইন ইউজ করি, ইন দ্য মেন্টালিটি কাদের, অফ দ্য বাঙালিস, এখানে বাঙালি লিখবো না, আমরা বেঙ্গলিস করব, বেঙ্গলিস, বুঝে গেছে। বাট দ্য রিয়েল চেঞ্জ হ্যাজ অকার্ড ইন দ্য মেন্টালিটি অফ দ্য বেঙ্গলিস, যেটাকে বলা যায় তার গুণগত বিবর্তন, হুইচ মে বি কল্ড, যেটাকে বলা যায় এ কোয়ালিটেটিভ চেঞ্জ, গুণগত কোয়ালিটি সেখান থেকে কোয়ালিটেটিভ চেঞ্জ, যেটাকে বলা যায় হুইচ মে বি কল্ড, যেটাকে বলা যেতে পারে, হুইচ মে বি কল্ড, কি বলা যেতে পারে, এ কোয়ালিটেটিভ চেঞ্জ, গুণগত বিবর্তন। হয়েছে। তারপর একটা ড্যাশ দিয়ে লিখেছে কালান্তরেখা
ঘটে চলেছে। কালান্ত রেখা ঘটে চলেছে মানে কি? মানে একটা যুগ থেকে আর একটা যুগে যেটা ঘটে চলেছে সেটাকে কালান্ত রেখা বলা হয়। বোঝা গেছে? কাল, কাল মানে যেন যুগ, একটা কাল পেরিয়ে গেল মানে একটা যুগ পেরিয়ে গেল। যুগ মিন্স এজ, তাহলে এজ থেকে আর একটা এজে যাচ্ছে। বুঝে গেছে? স্টোন এজ ছিল মনে করো, তারপরে এজে আমরা এসছি, এইভাবে কিন্তু চলে এসছি। তাহলে একটা এজ থেকে আর একটা এজে যাওয়াকে কালান্ত রেখা বলা হয়। কাল থেকে কালে ট্রান্সফার হয়েছে। তাহলে আমরা বলবো কালান্ত রেখা ঘটে চলেছে। কিসের? এই যে বিবর্তনের, সে তার কালান্ত রেখা ঘটে চলেছে। হুইচ হ্যাজ বিন গোয়িং অন, মানে যেটা ঘটে চলেছে। হুইচ হ্যাজ বিন গোয়িং অন মানে যেটা ঘটে চলেছে, এই ইংলিশটা লিখছি। হুইচ হ্যাজ বিন গোয়িং অন, যেটা ঘটে চলেছে। ফ্রম এজ টু এজ, অর্থাৎ কাল থেকে কালে। ফ্রম এজ টু এজ। বোঝা গেছে? কালান্ত রেখা ঘটে চলেছে, যেটা ঘটে চলেছে। বিবর্তন, এখানে হুইচ দিয়ে কেন শুরু করা হয়েছে? কেন বিবর্তন ঘটে চলেছে, ওই জন্য বলা হচ্ছে হুইচ হ্যাজ বিন গোয়িং অন মিন্স বিবর্তন যেটা ঘটে চলেছে ফ্রম এজ টু এজ, কাল থেকে কালেতে। শেষ সেন্টেন্সে বলেছে এই নূতন মানসিকতা, মূল্যবোধের অভিনবত্বই আমাদের জীবনে আধুনিকতা এনেছে। মানে আমাদের জীবনে আধুনিকতার সূচনা করেছে, এটা বলতে পারি। তাহলে এই নূতন মানসিকতা, দিস নিউ মেন্টালিটি, মূল্যবোধের অভিনবত্ব অ্যান্ড দিস নিউ সেন্স অফ ভ্যালুস আমাদের জীবনে আধুনিকতা এনেছে। ছিছো ছেয়ে আছে তাই হ্যাভ বা হ্যাজ বসবে। যেহেতু আমি নিউ সেন্স অফ ভ্যালুস বলছি তাই এখানে হ্যাভ করব। হ্যাভ কি করব? এনেছে, সূচনা করেছে। পেভড দ্য ওয়ে, কিসের সূচনা করেছে? টু এ মডার্ন আউটলুক। মডার্ন আউটলুক, আধুনিকতা। কোথায়? ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। তাহলে আমি সেন্টেন্সটা লিখি, এই নতুন মানসিকতা, দিস নিউ মেন্টালিটি, এবং এই নতুন এই মূল্যবোধের অভিনবত্ব এবং দিস নিউ, নতুন সেন্স অফ ভ্যালুস, মূল্যবোধ, ভ্যালু মানে মূল্য, সেন্স অফ ভ্যালুস, হ্যাভ সূচনা করেছে বা নিয়ে এসেছে। হ্যাভ পেভড দ্য ওয়ে, অর্থাৎ পথ তৈরি করেছে। অর্থাৎ আমি বলতে চাইছি সূচনা করেছে। পেভ দ্য ওয়ে, সূচনা করেছে, পথ তৈরি করেছে। কিসের? টু এ মডার্ন আউটলুক, আধুনিকতার। টু এ মডার্ন আউটলুক, কোথায়? দেখো ইন দিয়ে উত্তর আসবে। ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। তাহলে কি হলো? দিস নিউ মেন্টালিটি অ্যান্ড দিস নিউ সেন্স অফ ভ্যালুস হ্যাভ পেভড দ্য ওয়ে, রাস্তা তৈরি করেছে টু এ মডার্ন আউটলুক, আধুনিকতার দিকে আমাদের জীবনে, ইন আওয়ার লাইফ। তাহলে ফাইনাল ট্রান্সলেশনটা কী হলো? It is very difficult for the pupil of today to imagine what the condition of Bengal and Calcutta was about 100 years ago from now. If the change that has taken place would have been only materialistic, that is, if it could be regarded in terms of amenities of life, then perhaps the difference could have been understood. But the real change has occurred in the mentality of the Bengalis, which may be called a qualitative change, which has been going on from age to age. This new mentality and this new sense of values have paved the way to a modern outlook in our life. বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশন ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।